ক্লাস 9 এর সমস্ত ছাত্রদের আজকে আবার নতুন ক্লাসে স্বাগত জানাই। আজকে আমাদের যে ক্লাসটা হবে সেটা হলো সালোক সংশ্লেষের পদ্ধতি, দ্য মেকানিজম অফ ফটোসিনথেসিস। এর আগের ক্লাসে ছিল সালোক সংশ্লেষের উপাদানগুলো সম্পর্কে। আজকে যেটা সালোক সংশ্লেষের পদ্ধতি, এই পদ্ধতি সালোক সংশ্লেষ উদ্ভিদরা করতে পারে। আমরা আগের ক্লাসে জেনেছি সালোক সংশ্লেষের যে পদ্ধতি, সেই পদ্ধতিতে দুটো পদ্ধতিতে ভাগ করা হয়। একটা হলো আলোক দশা আর একটা হলো অন্ধকার দশা। এই দুটো পদ্ধতির মধ্যে আলোক দশা কেন বলা হয়েছে? কারণ এটা সূর্যালোকের উপস্থিতিতে বিক্রিয়াগুলো সম্পন্ন হয়, সেই জন্য এটা আলোক দশার একটা পদ্ধতি। আর একটা অন্ধকার দশা। অন্ধকার দশাটা হলো যেখানে আর সূর্যের আলোর প্রয়োজন নেই, কিন্তু সূর্যালোকের সাহায্যে যে এটিপিটা তৈরি হয়েছিল, এটিপি অ্যাডিনোসিন ট্রাইফসফেট, এই এটিপি এই অন্ধকার দশায় সাহায্য করবে। তাহলে আলোক দশা আর অন্ধকার দশা অর্থাৎ সালোক সংশ্লেষের যে বিক্রিয়াগুলো, সেই বিজ্ঞানী ব্ল্যাকম্যান প্রথম আবিষ্কার করেন, সেই জন্য এটাকে ব্ল্যাকম্যান বিক্রিয়া বলা হয়। আলোক দশার যে পদ্ধতিগুলো, আলোক দশায় পাতা যে আছে উদ্ভিদের পাতা, সেই উদ্ভিদের পাতার মধ্যে কি হয়? সূর্যালোক পড়ে সালোক সংশ্লেষের যে সূর্যালোক ক্লোরোফিল গুলো ছিল, ক্লোরোফিল দানাগুলো এবার সক্রিয় হয়ে যায়। ক্লোরোফিল দানাগুলো সক্রিয় হয়ে আয়নে পরিণত হয়, অর্থাৎ CHL+ সক্রিয় ক্লোরোফিল বলা হয় এটাকে। সক্রিয় ক্লোরোফিল সূর্যালোকের উপস্থিতির প্রয়োজন হয় এবং কিছু বিক্রিয়া সম্পন্ন হয়। তাহলে আলোক বিশ্লেষণ, এখানে সূর্যের আলোটা যে পড়ছে, এই সূর্যের আলোটা বিশ্লিষ্ট হয়ে যায়। বিশ্লিষ্ট হয়ে কেমন? যেমন সূর্য থেকে বিভিন্ন আলোক রশ্মিগুলো আসছে, সূর্য থেকে প্রায় 360 থেকে প্রায় 760 পর্যন্ত যে তরঙ্গ দৈর্ঘ্যের আলোক রশ্মিগুলো সবগুলো এসে পৃথিবীতে পড়ে, এবং সবগুলো এসে যখন পৃথিবীতে পড়ে, উদ্ভিদ পাতাগুলো শোষণ করে নেয়। উদ্ভিদের পাতাগুলো শোষণ করার পর সেটাকে হারভেস্টিং করে, অর্থাৎ বাছাই করে। বাছাই কিভাবে করে? আমাদের সাধারণত 680 বা 670 থেকে 700 তরঙ্গ দৈর্ঘ্যের যে আলোক রশ্মি, সেগুলো সালোক সংশ্লেষ করতে সম্পন্ন হয়, অর্থাৎ লাল আলোটাতে সালোক সংশ্লেষ পদ্ধতি বেশি সম্পন্ন হয়। যখন সৌরশক্তিটার বিশ্লেষণ করছে, এই সৌরশক্তিটার বিশ্লেষণ ঘটার জন্য দুটা তন্ত্রের প্রয়োজন হয়, অর্থাৎ একটা ফটো সিস্টেম 1 এবং একটা ফটো সিস্টেম 2। ফটো সিস্টেম 1 ফটো সিস্টেম 2 এর মাধ্যমে প্রচুর পরিমাণে সৌরশক্তি যে আসছে, এই সৌরশক্তিটাকে এটিপি অ্যাডিনোসিন ট্রাইফসফেট রূপে আবদ্ধ করছে উদ্ভিদ, আবদ্ধ করে পরবর্তী বিক্রিয়াটা ঘটাতে সাহায্য করছে। পরবর্তী বিক্রিয়াটা কি? পাতার মধ্যে যে ক্লোরোফিল কণাগুলো ছিল, সেই CHL ক্লোরোফিল কণাগুলোকে সূর্যের রশ্মি সানলাইট এসে সেটাকে সক্রিয় আয়নে পরিণত করছে, অর্থাৎ সানলাইট দিয়ে কি হচ্ছে? এটা সক্রিয় CHL+ আয়নে পরিণত হচ্ছে, এবং সেই আয়নে পরিণত হয়ে কি করে? তার নিজের কক্ষপথ থেকে বেরিয়ে আসতে শুরু করলো, অর্থাৎ শক্তিটাকে এবার বহন করতে শুরু করলো। বহন করে কি করবে? সালোক সংশ্লেষ প্রক্রিয়ার সময় উপাদানে যে বলা হয়েছিল জলের প্রয়োজন, অর্থাৎ জলের কি H2O, এই জলের অণুটা এবার বিশ্লেষণ করবে, অর্থাৎ যে সক্রিয় ক্লোরোফিলটা ছিল, ক্লোরোফিলটা এবার জলের অণুটাকে ভেঙে দেবে। কিভাবে ভাঙবে? জলের অণুটা দুটো আয়নে ভাঙবে, একটা হলো H+ এবং একটা হলো OH- আয়নে ভেঙে দেবে। তাহলে জলের অণুটাকে যখন H+ এবং OH- আয়নে বা মূলকে ভাঙছে, এই ভাঙাটা প্রথম পর্যবেক্ষণ করে বিজ্ঞানী রবিন হিল। সেই জন্য এই বিক্রিয়াটাকে বা জলের বিশ্লেষণটাকে বলা হয় হিল বিক্রিয়া। তাহলে জলের বিশ্লেষণ, জল যখন H+ এবং OH আয়নে বিশিষ্ট হয়ে যাচ্ছে, তখন সেই প্রক্রিয়াকে বলা হচ্ছে হিল বিক্রিয়া। বিজ্ঞানী রবিন হিল আবিষ্কার করার জন্য এটাকে হিল বিক্রিয়া বলা হয়। যখন হিল বিক্রিয়া সম্পন্ন হওয়ার পর এর Na এই H+ এবং OH- মূলকে পরিণত হচ্ছে। এই H+ আয়নটা এবার কার্যকর করবে। কোথায় কার্যকর করবে? পাতার মধ্যে কিছু যৌগ ছিল, যে যৌগগুলোর নাম হলো, একটা যৌগের নাম NADP+, একটা যৌগ ছিল।
যে যৌগটা এই যে হাইড্রোজেন আয়নটা ছিল এই হাইড্রোজেন আয়নটার সঙ্গে এবার যুক্ত হয়ে গেল। যুক্ত হয়ে কি করবে? যুক্ত হয়ে এবার তৈরি করলো NADPH এবং H+ আয়ন বের করে দিল। তাহলে এই যে বিক্রিয়াটা NADP এটার পুরো নাম হলো নিকোটিনামাইড অ্যাডেনাইন ডাই নিউক্লিওটাইড ফসফেট। নিকোটিনামাইড অ্যাডেনাইন ডাই নিউক্লিওটাইড ফসফেট, এটা NADPH এবং H+ আয়নে বিশ্লিষ্ট হয়ে গেল বা H+ আয়ন যৌগ তৈরি করলো। এই যৌগটাকে বলা হয় NADP, এটাকে বলা হয় হিল বিকারক। এটা বলা হয় হিল বিকারক। NADP+ কে বলা হবে বিক্রিয়ার হিল বিকারক। তাহলে এটার পুরো নাম কিন্তু মুখস্থ রাখতে হবে সবসময়, নিকোটিনামাইড অ্যাডেনাইন ডাইনিউক্লিওটাইড ফসফেট। তারপর কি হয়? এই যে OH মূলকটা থেকে গেল, এই OH মূলকটা এবার কার্যকর করবে কিভাবে? এই OH মূলক কটা OH এই OH চারটা নেবে, চারটা OH মূলক গ্রহণ করবে। গ্রহণ করে কি করবে? চারটা OH এবং চারটা ইলেকট্রন ত্যাগ করে দেবে। চারটা ইলেকট্রন গ্রহণ করবে, চারটা ইলেকট্রন এটা কিন্তু ইলেকট্রন গ্রহণ করবে। ইলেকট্রন গ্রহণ করে এবার কি করবে? এটা যে যৌগে পরিণত হবে সেটা হলো H2O2। H2O2 কত অণু তৈরি করে? 2 অণু, কারণ ব্যালেন্স তৈরি করার জন্য এটা 2 অণু প্রয়োজন হয়। 2 অণু উৎপন্ন হলো। এই 2 অণুটা এবার ভেঙে যাবে। ভেঙে গিয়ে কি হবে? ভেঙে গিয়ে এখানে ভালো করে দেখাচ্ছি, প্রথমে 4 অণু OH মূলকটা কি করছে? 4 অণু OH আয়নে পরিণত হচ্ছে, আয়ন থেকে ইলেকট্রন গ্রহণ করছে। 4 অণু ইলেকট্রন গ্রহণ করছে, 4 অণু ইলেকট্রন গ্রহণ করলো। গ্রহণ করে কি করলো? এটা তৈরি হলো H2O2 হাইড্রোজেন পারঅক্সাইড। এই হাইড্রোজেন পারঅক্সাইড বেশিক্ষণ থাকতে পারে না বা খোলা অবস্থায় এমনিতে থাকতে পারে না। এটা কি হয়? সরাসরি ভেঙে যায়। ভেঙে গিয়ে কি তৈরি করে? একটা জলের অণু H2O এবং একটা তৈরি করবে অক্সিজেনের অণু O2। এই অক্সিজেনটাই বায়ুতে বেরিয়ে যায় এবং সালোক সংশ্লেষ প্রক্রিয়ার সময় এই অক্সিজেনটা আমাদের দেয়, উদ্ভিদ আমাদেরকে প্রাণীদেরকে দিয়ে থাকে বা পরিবেশে বিলীন করে দেয় এই অক্সিজেনটা। তাহলে দেখা যাচ্ছে জলের অণু বিশ্লিষ্ট হয়ে যে OH মূলক উৎপন্ন করেছিল সেটাই অক্সিজেন উৎপাদনে সাহায্য করলো। তাহলে এর আগে পড়া হয়েছিল যে অক্সিজেনের মূল উৎস ছিল জল, তাহলে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় অক্সিজেনের মূল উৎস হলো জল। তারপরে ফটোফসফোরাইলেশন। দেখি ফটোফসফোরাইলেশন হলো কোষের মধ্যে যে ADP পুরো নাম হলো অ্যাডেনাইন ডাই নিউক্লিওটাইড ফসফেট। ADP এডিনোসিন ডাইফসফেট। এডিনোসিন ডাইফসফেটটা কি করবে? এই যে সূর্যালোকের যে ক্লোরোফিল অণুটা ছিল, সক্রিয় ক্লোরোফিল অণু CHL+, এই সক্রিয় ক্লোরোফিল অণুর সাহায্যে একটা ফসফেট অণু PI ফসফেট অণু যোগ করে দেবে। এডিনোসিন ডাইফসফেটের সঙ্গে একটা ফসফেট অণু যুক্ত করে দেবে। এই ফসফেট অণু যখন যুক্ত হয়ে গেল তাহলে ডাইফসফেট অর্থাৎ দুটো ফসফেট অণু ছিল, এবার একটা ফসফেট অণু যুক্ত হওয়ার জন্য ট্রাইফসফেট অর্থাৎ এডিনোসিন ট্রাইফসফেট, যেটা ATP। আর ATP এর মধ্যে থাকে হলো শক্তি। তাহলে বলেছিলাম আলোক দশায় ATP উৎপন্ন হচ্ছে, এই ATPটাই এবার পরবর্তীতে অন্ধকার দশায় প্রয়োজন লাগবে। তারপরে ফটোসিস্টেম, যে যখন সূর্যালোকে গ্রহণ করে, সূর্যের রশ্মিগুলো যখন গ্রহণ করছে উদ্ভিদ, তখন দুটা তন্ত্রের সাহায্যে অর্থাৎ দুটা পদ্ধতিতে গ্রহণ করছে। একটা হলো ফটোসিস্টেম 1 এবং ফটোসিস্টেম 2 অর্থাৎ PS1 এবং PS2। ফটোসিস্টেম 1 ফটোসিস্টেম 2 এটা কি হয়? প্রথমে সূর্যের রশ্মিগুলোকে শোষণ করে উদ্ভিদ, শোষণ করে কি হয়? কত সূর্যরশ্মি? প্রায় 680 যে তরঙ্গদৈর্ঘ্যের সূর্যরশ্মি সেটাকে শোষণ করলো। শোষণ করে কি করবে? এটা সক্রিয় ক্লোরোফিল আয়নে পরিণত করলো, অর্থাৎ ফোটন 680 তে পরিণত হলো। এই ফোটন 680 কি করবে? এবার বিভিন্ন যৌগের মাধ্যমে
তৈরি করবে হলো ফটন 700। তরঙ্গদৈর্ঘ্যে আলোক ইলেকট্রনে পরিণত হলো বা ক্লোরোফিলে পরিণত হলো, তার মধ্যে বিক্রিয়া সম্পন্ন করবে, বিক্রিয়া সম্পন্ন করে পিকিউ নামে একটা যৌগ তৈরি করবে, যেটার নাম হলো প্লাস্টোকুইনন, এবং তার মধ্যে তৈরি করবে এডিপি যে ছিল, এই এডিপি ফসফেট অণুর সঙ্গে যুক্ত হয়ে তৈরি করবে এটিপি, অ্যাডিনোসিন ট্রাইফসফেট। অ্যাডিনোসিন ট্রাইফসফেট তৈরি করলো, তারপরে তৈরি করবে পিসি প্লাস্টোকুইনন নামে একটা যৌগ তৈরি করবে, সেটা হলো পিসি যৌগ, এবং P700 তে পরিণত হলো। P700 যখন তৈরি হলো, অর্থাৎ ফটন 700 আবার নিষ্ক্রিয় হয়ে গেল। নিষ্ক্রিয় হয়ে কি করবে, আবার ফটন 700 সূর্যের রশ্মিটা গ্রহণ করলো, অর্থাৎ আলো গ্রহণ করলো। আলো গ্রহণ করে নিল, এই 700 আলো গ্রহণ করে নিয়ে আবার সক্রিয়তে পরিণত হলো, সক্রিয় 700 তে পরিণত হলো, সক্রিয় P700 তে পরিণত হলো। এই সক্রিয় P700 এবার তৈরি করবে বিভিন্ন রকমের বিক্রিয়াগুলো ঘটাতে সাহায্য করবে, যেমন FD ফেরোক্সিন, FD যৌগ তৈরি করবে। তারপর তৈরি করবে NADP অ্যাডিনোসিন নিকোটিনামাইড অ্যাডেনাইন ডাইনিউক্লিওটাইড ফসফেট। এই নিউক্লিওটাইড ফসফেট এবার NADPH এবং H+ আয়ন গ্রহণ করবে। কখন? যখন সে H+ আয়ন গ্রহণ করবে, তখন তৈরি করে NADPH এবং H+। তার সঙ্গে সঙ্গে বিভিন্ন রকমের যৌগগুলো এই NADP থেকে আবার সক্রিয়তে পরিণত হবে, এই সক্রিয়তে পরিণত হয়ে ATP যৌগ তৈরি করবে। ATP কোথা থেকে তৈরি করে? সাধারণত ADP থেকে ATP তৈরি হয়, অর্থাৎ ডাইফসফেট ট্রাইফসফেটে পরিণত হয়। এই যে পদ্ধতি, এটাকে নাম হলো ফটোসিস্টেম 1 এবং ফটোসিস্টেম 2। এই প্রথমটার নাম হলো ফটোসিস্টেম PS2 ফটোসিস্টেম 2, এবং পরেরটার নাম হলো PS1 ফটোসিস্টেম 1। তা দুটো পদ্ধতির মাধ্যমে সংগ্রহ করছে। এই ফটোসিস্টেম 1 এবং ফটোসিস্টেম 2 প্রথম পর্যবেক্ষণ করেন বিজ্ঞানী হিল এবং বেন্ডাল। এই পদ্ধতিটাকে জেট প্রকল্প, অর্থাৎ ইংরেজি দেখতে জেট অক্ষরের মতো, এই জেট অক্ষরের মতো হওয়ার জন্য জেট অক্ষরটা ঠিক এরকম, জেট সাধারণত এইভাবে লেখা হয়, কিন্তু এটা এইভাবে ঘুরে গেছে, এই জেট অক্ষরটা ডান দিক থেকে জেট অক্ষরের মতো দেখতে, সেই জন্য এটাকে বলা হয় জেট প্রকল্প। বিজ্ঞানী হিল এবং বেন্ডাল এটাকে জেট প্রকল্প বলে ব্যাখ্যা করেছেন। তাহলে সালোক সংশ্লেষের পদ্ধতির যে আলোক দশা এবং অন্ধকার দশা, আলোক দশাটা পড়া হয়ে গেল। এবার অন্ধকার দশায় কি হয় বা আলোক নিরপেক্ষ দশায় কি হয়? আলোক নিরপেক্ষ দশায় কার্বন ডাই অক্সাইডের প্রয়োজন হয়, অর্থাৎ CO2। কার্বন ডাই অক্সাইড কি হয়? কার্বন ডাই অক্সাইড RUBP এর সঙ্গে RUBP রাইবোলোজ RUBP রাইবোলোজ বিসফসফেট, রাইবোলোজ বিসফসফেটের সঙ্গে যুক্ত হয়ে কি তৈরি করবে? কার্বন ডাই অক্সাইড রাইবোলোজ বিসফসফেটের সঙ্গে যুক্ত হয়ে PGA ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি করবে। এই ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি করার প্রক্রিয়াটা, অর্থাৎ কার্বন PGA ফসফোগ্লিসারিক অ্যাসিডে পরিণত হচ্ছে, সেই জন্য কার্বন যুক্ত হওয়ার প্রক্রিয়াটাকে বলা হয় অঙ্গারাত্রীকরণ বা কার্বন অ্যাসিমিলেশন। তাহলে 5 কার্বন যুক্ত যে রাইবোলোজ বিসফসফেটের সঙ্গে যুক্ত হলো, কার্বন ডাই অক্সাইড রাইবোলোজ বিসফসফেটের সঙ্গে যুক্ত হয়ে এখানে সাহায্য করেছিল RUBISCO, রাইবোলোজ বিসফসফেটে সাহায্য করেছিল এই উৎসেচকে PGA ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি করলো, ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি করে কার্বনটাকে গ্রহণ করে নিল। এই কার্বন গ্রহণের প্রক্রিয়াটাকে বলা হয় অঙ্গারাত্রীকরণ বা কার্বন অ্যাসিমিলেশন। তারপর কি হয়? এই যে PGA তৈরি হলো, এই PGA ফসফোগ্লিসারিক অ্যাসিডটা কি করবে? ফসফোগ্লিসারিক অ্যাসিডটা সাধারণত ATP সেই সালোক সংশ্লেষের আলোক দশার উৎপন্ন ATP, এবং আর কি তৈরি করবে? আর কার সঙ্গে যুক্ত হবে? Na যুক্ত হয় NADPH, এবং H+ এর সঙ্গে যুক্ত হয়ে কি তৈরি করবে? PGALD ফসফোগ্লিসারালডিহাইড PGALD, আর কি তৈরি করবে? NAD এবং জলের এবং ADP এবং P।
তাহলে পিজিএ এটিপি শক্তির সাহায্যে এনএডিপি অর্থাৎ নিকোটিনামাইড অ্যাডেনাইন ডাইনিউক্লিওটাইড ফসফেট হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়ে তৈরি করবে পিজিএএলডি ফসফোগ্লিসারালডিহাইড এনএডিপি এবং এডিপি এডিনোসিন ডাইফসফেট। এই যৌগগুলো তৈরি করলো, এই যৌগগুলো হলো পিজিএ বিজারণ বলা হয়, অর্থাৎ পিজিএ ভেঙে গিয়ে হাইড্রোজেন আয়ন যুক্ত হয়ে যাচ্ছে পিজিএর সঙ্গে হাইড্রোজেন আয়ন যুক্ত হওয়ার জন্য একে বিজারণ বলা হয়। অর্থাৎ পিজি এর বিজারণ করছে, ফসফোগ্লিসারালডিহাইড তৈরি হচ্ছে। এই ফসফোগ্লিসারালডিহাইড কত অণু তৈরি হয়? সাধারণত 12 অণু ফসফোগ্লিসারালডিহাইড তৈরি হয়। এই ফসফোগ্লিসারালডিহাইড রাইবোলোজ বিসফসফেট দ্বারা বিশ্লিষ্ট হয়ে যাবে। এই পর্যায়ে কি হয়? 12 অণু যে পিজিএএলডি তৈরি হয়েছিল, 12 অণু পিজিএএলডির মধ্যে সাধারণত 10 অণু পিজিএএলডি বিক্রিয়া করে কতগুলো চক্র সম্পন্ন করবে এবং পুনরায় 6 অণু পিজিএএলডি ফসফোগ্লিসারাইড তৈরি করবে এবং ফসফোগ্লিসারাইডে পরিণত হবে। এবং বাকি যে 10 অণু থেকে 10 অণু পিজিএএলডি বিক্রিয়া করছে এবং বাকি যে 2 অণু 12 অণু থেকে 2 অণু পিজিএএলডি ছিল পিজিএএলডি, এই 12 অণু থেকে 2 অণু পিজিএএলডি তৈরি হবে গ্লুকোজ, যেটার নাম হলো C6H12O6। যার সঙ্গে 12 অণু পিজিএএলডি থেকে 10 অণু একটা চক্র সম্পন্ন করবে বা বিক্রিয়া সম্পন্ন করবে আর 2 অণু তৈরি করবে গ্লুকোজ। তাহলে 12 অণু পিজিএএলডি থেকে 2 অণু পিজিএএলডি গ্লুকোজ তৈরি করতে সাহায্য করে। এটা একটা চক্রের মাধ্যমে সম্পন্ন হতে পারে। যে চক্রটা কি বলা হয়? ক্যালভিন চক্র। কেমন ক্যালভিন চক্রটা? ক্যালভিন চক্রটা হলো প্রথমে পিজিএ তৈরি হয়েছিল, পিজিএ ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি হয়েছিল। এই ফসফোগ্লিসারিক অ্যাসিড পিজিএ থেকে তৈরি হলো পিজিএএলডি ফসফোগ্লিসারালডিহাইড পিজিএএলডি থেকে তৈরি হবে অন্তর্বর্তী কিছু যৌগ 10 অণু পিজিএএলডি। এই 10 অণু পিজিএএলডি কোনো অন্তর্বর্তী যৌগ তৈরি করবে, অন্তর্বর্তী কোনো যৌগ তৈরি করলো। এই অন্তর্বর্তী যৌগ থেকে আবার তৈরি করবে কি? রাইবোলোজ RUBP রাইবোলোজ বিসফসফেট। এই রাইবোলোজ বিসফসফেট আবার পিজিএএলডি কখন? যখন কার্বন ডাই অক্সাইড গ্রহণ করবে। কার্বন ডাই অক্সাইড গ্রহণ করলো, আর কি গ্রহণ করবে? জলের অণু গ্রহণ করবে। পিজিএ তৈরি করলো, এই পিজিএ কত অণু? 12 অণু পিজিএ তৈরি করবে। আর কি কত অণু পিজিএএলডি তৈরি হবে? সে আবার 12 অণু পিজিএএলডি তৈরি হবে। আর মাঝখানে বিভিন্ন যৌগ প্রয়োজন হবে। এই বিক্রিয়ার মধ্যে NADP PH এবং NADP প্লাস H প্লাস আয়ন তৈরি করবে NADP প্লাস এবং জলের অণু তৈরি করবে। আর কি তৈরি করবে? ATP তৈরি করে ADP অর্থাৎ শক্তিটা এখানে ব্যবহার করে নিয়ে পিজিএএলডি 2 অণু থেকে 10 অণু 12 অণু থেকে 2 অণু পিজিএএলডি 12 অণু 2 অণু পিজিএএলডি তৈরি করবে গ্লুকোজ C6H12O6। বিক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হচ্ছে। এই বিক্রিয়াটাকে বলা হবে ক্যালভিন চক্র। ক্যালভিন চক্র বলা হয় এই চক্রটাকে। তাহলে কি হচ্ছে? সালোক সংশ্লেষের পদ্ধতিতে দুটো দশা সম্পন্ন হচ্ছে। দুটো দশার মধ্যে একটা আলোক দশা, একটা অন্ধকার দশা। এই আলোক দশার মধ্যে সূর্যালোকের উপস্থিতি হয়ে কি হচ্ছে? ক্লোরোফিলটাকে সক্রিয় করছে, ক্লোরোফিল সক্রিয় করে জলের অণু বিশ্লিষ্ট হচ্ছে। জলের অণু বিশ্লিষ্ট হয়ে NADPH প্লাস H প্লাস আয়নের সঙ্গে যুক্ত হচ্ছে। ওই NADPH প্লাস আয়নকে হিল বিকারক বলা হচ্ছে, আর জলের বিশ্লেষণটাকে হিল বিক্রিয়া বলা হচ্ছে। তারপর কি হচ্ছে? বিক্রিয়া সম্পন্ন হয়ে ফটোফসফোরাইলেশন সম্পন্ন হচ্ছে, অর্থাৎ ADP থেকে ATP উৎপন্ন হচ্ছে। এই ATPটা যে উৎপন্ন হলো, এই ATPটা এবার পরবর্তীতে কাজে লাগলো অন্ধকার দশায়। প্রথমে
ফসফোগ্লিসারিক অ্যাসিড কার্বন ডাই অক্সাইডের সঙ্গে এই রাইবোলোজ বিসফসফেট কার্বন ডাই অক্সাইড তৈরি করে পিজিএ তৈরি করলো, কার্বন ডাই অক্সাইড রাইবোলোজ বিসফসফেট পিজিএ তৈরি করলো, এই পিজিএ আবার পিজিএলডি অর্থাৎ ফসফোগ্লিসারালডিহাইড তৈরি করলো, এই ফসফোগ্লিসারালডিহাইড থেকে গ্লুকোজ তৈরি হলো এবং ফসফোগ্লিসারালডিহাইড কোন অন্তর্বর্তী যৌগের মাধ্যমে আবার রাইবোলোজ বিসফসফেটে পরিণত হলো। তাহলে এটা চক্রের মধ্যে সম্পূর্ণ হওয়ার জন্য এটাকে ক্যালভিন চক্র বলা হচ্ছে। তারপরে এই সালোক সংশ্লেষ সম্পূর্ণ হচ্ছে, এটা গুরুত্ব কি, এটা গুরুত্ব কি বা তাৎপর্য কি? এর সাহায্যে এই সূর্য থেকে অনেক শক্তি আসতেছে, সূর্য তো শক্তির উৎস বলা হয়, সমস্ত শক্তির উৎস সূর্য, এই সূর্য থেকে শক্তি যে আগত শক্তিগুলোকে আবদ্ধ করছে গ্লুকোজের মধ্যে, গ্লুকোজের মধ্যে সেই জন্য প্রচুর পরিমাণে শক্তি জমা থাকছে। এই শক্তিগুলোই উদ্ভিদ তার দেহের মধ্যে বিভিন্ন রূপে জমা করে রাখছে, সঞ্চয় করে রাখছে, সঞ্চয় করে কি করছে পরবর্তীতে প্রাণীদের দিচ্ছে, নিজের কাজে কিছু ব্যবহার করছে। তারপরে কি করছে, শক্তির আবদ্ধকরণ হলো এবং অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড আলোক দশায় দেখা গিয়েছিল জলের বিশ্লিষ্ট হয়ে যে অক্সিজেন উৎপন্ন করেছিল, H2O2 বিশ্লিষ্ট হয়ে H2 হাইড্রোজেন বিশ্লিষ্ট হয়ে যে অক্সিজেনের অণু তৈরি হয়েছিল, এই অক্সিজেনের অণুর উৎসগুলো সাহায্য করছে। অর্থাৎ আমরা যে অক্সিজেন গ্রহণ করছি এবং কার্বন ডাই অক্সাইড ছেড়ে দিচ্ছি, তাহলে তো প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড হয়ে যেত পরিবেশে, সেটাকে রোধ করার জন্য আবার পরিবেশে অক্সিজেন গুলো ফিরিয়ে দিচ্ছে এবং প্রয়োজনে তারা কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে নিচ্ছে, অর্থাৎ কার্বন ডাই অক্সাইড এবং অক্সিজেনের ভারসাম্যটা বজায় রাখছে। এটাই হলো দুটা গুরুত্ব, এই দুটো গুরুত্ব ভালো করে পড়তে হবে। এর পরবর্তীতে তোদের পড়ানো হবে খনিজ মৌলের সঙ্গে শোষণটা, অর্থাৎ বাষ্পমোচন প্রচ্ছেদন, যেটা যার সাহায্যে জলীয় বাষ্পগুলো বেরিয়ে যায়। তাহলে আজকে ক্লাস এই পর্যন্ত, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকবে সবাই। আর এটা বারবার করে দেখবে, দেখার সঙ্গে বইটাকে ফলো করবে ভালো করে, ঠিক আছে?